নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম আমি এখানে নিয়েছি ধূপকাঠি। আমরা ধূপকাঠি প্রত্যেকেই কিন্তু ঠাকুরের কাছে জ্বালানোর জন্য ব্যবহার করে থাকি। তাছাড়াও আমাদের যদি ইচ্ছে হয় রুমের মধ্যেও অনেক সময় জ্বালিয়ে থাকি। তবে সমস্যা কি হয়, ধূপকাঠিগুলো দেখবেন খুব বেশিক্ষণ কিন্তু জ্বলে না, অনেকটাই তাড়াতাড়ির মধ্যে শেষ হয়ে যায়। তাছাড়াও অনেক সময় দেখা যায় ধূপকাঠির গন্ধটাও অনেকেরই আমাদের পছন্দ হয় না। তো আমি এখানে সামান্য পরিমাণের ঘি নিয়েছি। ঘিটাকে ধূপের মধ্যে এভাবে করে একটু দিয়ে দিয়েছি, তারপর হাত দিয়ে এভাবে ঘষে নিচ্ছি। আপনারা যদি ঠাকুরের কাছে জ্বালানোর জন্য ব্যবহার করেন সেক্ষেত্রে পুজোর যে ঘি হয় সেটা আপনারা ব্যবহার করবেন আর তারপর এইভাবে লাগিয়ে দেবেন। অনেকগুলো ধূপের মধ্যে আগে ঘিটা লাগিয়ে রাখতে পারেন, বা যদি আপনারা ব্যবহার করছেন সাথে সাথেও কিন্তু পুজোর ঘি এভাবে লাগিয়ে দিতে পারেন। আপনাদের কিন্তু 1 মিনিটও অপেক্ষা করার দরকারই হবে না। আমি সাথে সাথেই আপনাদের জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর জ্বলতে শুরু করেছে। তো এইভাবে যদি জ্বালিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে দেখবেন ধূপের কাঠিগুলো যতটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় ততটা তাড়াতাড়ি কিন্তু শেষ হবে না, আরও অনেকক্ষণ পর্যন্তই কিন্তু ধূপকাঠিগুলো জ্বলতে থাকবে। ঠাকুরের কাছে দিই, প্রত্যেকেই স্ট্যান্ডের ব্যবহার করি। তবে রুমের মধ্যে যদি আমরা ধূপের কাঠি দিই অনেক সময় দেখবেন আমাদের হাতের কাছে স্ট্যান্ড থাকে না, বা থাকলেও অনেক সময় খুঁজে পায় না। সেক্ষেত্রে ধূপকাঠিগুলো জ্বালানোর পর দেওয়ার সময় অনেকটাই সমস্যা হয়। এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো তালা। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের পুরনো তালা থাকে যেগুলো হয়তো ব্যবহার করি না। তো এইভাবে করে আমরা কিন্তু ধূপের কাঠিগুলো যদি রেখে দিই তাহলে দেখবেন এটা কিন্তু খুব সুন্দর স্ট্যান্ডের মতোই কাজ করবে। চাইলে আপনারা কিন্তু এটা এখান থেকে ওখান নিয়েও যেতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রয়েছে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু জলের নানা ধরনের কাজবাজ করে থাকি, বিশেষ করে বাসন ধোয়া, জামা কাপড় কাচা। এর ফলে দেখা যায় শীতকালে কি হয়, আমাদের হাতটা একদমই রুক্ষ শুষ্ক হয়ে যায়, যার কারণে আমরা কি করি, নানা ধরনের ক্রিমের ব্যবহার করে থাকি। আর যেগুলো কিনতেও কিন্তু অনেকগুলো টাকা খরচ হয়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন সামান্য পরিমাণের বেকিং সোডা। আর নিয়েছি এখানে আমি ভেসলিন, সামান্য পরিমাণের ভেসলিন নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বোরোলিনেরও ব্যবহার করতে পারেন। দুটো উপকরণকে হাতের তালুর মধ্যে আঙুলের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে করে একটা মিশ্রণ বানিয়ে রেখেও দিতে পারেন। দুপুরবেলা বা রাত্রেবেলা আপনারা কি করবেন, এইভাবে মিশ্রণটা দুটো হাতের মধ্যে ভালোভাবে লাগিয়ে নেবেন। আর এটা এতটা সুন্দর ক্রিমের মতো কাজ করে আপনারা নিজেরা ব্যবহার না করলে বুঝতেই পারবেন না। তো এইভাবে করে কিন্তু খুব ভালোভাবে আমি হাতের মধ্যে লাগিয়ে নিচ্ছি, তারপর পরিষ্কার জল দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি। এইভাবে যদি আপনারা একদিন করেন তাহলেই বুঝতে পারবেন যে আপনাদের হাতটা কতটা নরম তুলোর মতো হয়ে গেছে। তাছাড়াও যদি হাতের মধ্যে ফাটা কিছু অংশ থাকে সেটাও দেখবেন চলে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি বেশ কিছুটা ভাত। আমাদের অনেক সময় দেখবেন ভাত যদি কিছুটা বেঁচে যায় সেক্ষেত্রে আমরা কী করি, ভাতটাকে প্রত্যেকেই কিন্তু কোনো কন্টেনারের মধ্যে বা পাত্রের মধ্যে ফ্রিজে তুলে রাখি। পরে যখনই সেই ভাতটা আমরা বের করি খাওয়ার জন্য অনেক সময় দেখা যায় ভাতটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায়। তাছাড়াও ঠান্ডা ভাত কিন্তু কেউই আমরা খেতে পারি না। তখন ভাতটা গরম করার জন্য কেউ আমরা কড়াইয়ের মধ্যে জল দিয়ে গরম করি, বা হয়তো আমরা তাও বা কড়াইয়ের মধ্যে ডাইরেক্ট গরম করতে বসিয়ে দিই। সেক্ষেত্রে দেখা যায় যদি জল দিয়ে গরম করি ভাতের স্বাদটা নষ্ট হয়ে যায়, আর যদি ডাইরেক্ট কড়াইয়ে বা তাওয়াতে গরম করতে যাই ভাতটা অনেক সময় পুড়ে যায়। তো আপনারা কি করবেন, এই ধরনের একটা বক্সের মধ্যে ভাতটাকে প্রথমে ভরে নেবেন। তারপর একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন জলটা গরমও হয়ে গেছে। এবার এই গরম জলের মধ্যেই আমি টিফিন বক্সটাকে এইভাবে করে দিয়ে দেবো। তাহলে এইভাবে কিছুক্ষণ রেখে দিতে পারেন। তবে ওপর থেকে একটা যদি ঢাকা দিয়ে দেন সেক্ষেত্রে আপনাদের খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। তো আমি 2 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু একটা বাষ্পের মতো উঠতে শুরু করেছে। তবে টিফিন বক্সটা যেহেতু খুব বেশি গরম নেই আমি হাত দিয়ে তুলে নিলাম। আপনারা চাইলে এখানে কোনো তাওয়ালেরও ব্যবহার করতে পারেন। আর বক্সটাকে এখন খুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন বাষ্পটা কিন্তু কতটা বেরোচ্ছে, আর ভাতটা কিন্তু এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। তাছাড়াও ভাতটা যে শক্ত হয়ে গেছিলো সেটাও কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে। এইভাবে করে যদি ভাতটা গরম করে নেওয়া যায়
সেক্ষেত্রে দেখবেন ভাতের স্বাদও নষ্ট হবে না, আর আপনারা কিন্তু একদম গরম ভাত খেতেও পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। মিক্সার জার, আমরা মশলা পেস্ট করার জন্য প্রত্যেকটা মহিলারাই কিন্তু মিক্সার জারের ব্যবহার করে থাকি কম বেশি। তবে যখন আমরা মিক্সার জারের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন এই সকল জিনিসপত্র পেস্ট করি, পেস্ট করলে কি হয়, মিক্সার জারটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পরেও দেখবেন পেঁয়াজ, আদা, রসুনের গন্ধ কিন্তু ছাড়তেই থাকে। তাছাড়াও অনেক সময় মিক্সার জার বেশ কিছুদিন ব্যবহার করার পর ধারটাও অনেকটাই কমে যায়। তো এখানে আমি বেশ কিছুটা দিয়ে দিয়েছি চায়ের পাতা। চা আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, চায়ের পাতা ফেলে না দিয়ে মিক্সার জারের মধ্যে দিয়ে দেবেন। আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে লবণ। এবার মিক্সার জারটাকে আমি ঘুরিয়ে নিয়েছি। আমরা যেহেতু এখানে চায়ের পাতা দিয়েছিলাম, মিক্সার জারের মধ্যে পেঁয়াজ, আদা, রসুনের যে গন্ধটা ছিল চায়ের পাতা দেওয়ার কারণে সেই গন্ধটা কিন্তু চলে যাবে, আর লবণ দেওয়ার কারণে মিক্সার জারের যে ধারটা চলে যায় সেটা কিন্তু ফিরে আসবে। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়েও দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। নিয়েছি স্যালোটেপ। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো কাজের জন্য স্যালোটেপের ব্যবহার করে থাকি। তবে সমস্যা কি হয়, যখন আমাদের কোনো কাজের জন্য প্রয়োজন হয়, দেখবেন তাড়াহুড়ো থাকলে তো আরও সমস্যা হয়, আমরা সেলোটেপের মুখটা কোনোভাবেই খুঁজে পাই না, তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তো এই ধরনের সমস্যা হলে আপনারা নিয়ে নেবেন একটা সেফটি পিন, বড় ছোট যে কোনো সেফটি পিন নিয়ে নেবেন। তারপর এইভাবে করে আপনারা ঘষতে থাকবেন ঘুরিয়ে, তাহলেই দেখবেন সহজেই কিন্তু সেফটি পিনের মুখের জায়গাটা আপনারা পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কিন্তু সেলোটেপের মুখটা খুঁজে বের করে নিতে পারলাম। পরবর্তী সময় যাতে আপনাদের আর এই সেলোটেপের মুখটা খুঁজতে না হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এইভাবে করে একটু মুড়িয়ে নেবেন সেলোটেপের মুখের জায়গাটা, তারপর যদি রেখে দেন সহজেই কিন্তু আপনারা পরবর্তী সময় আবারও সেলোটেপের মুখটাকে পেয়ে যাবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি শশা। শশা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে যখন আমরা শশাটা কাটি, প্রত্যেকেই কি করি, শশার যে সাইডের অংশটা থাকে সেটাকে আমরা এভাবে কেটে নিই। কেটে নেওয়ার পর এইভাবে ঘষে নিই যাতে করে শশাটার তেতো না লাগে। তবে এইভাবে ঘষে নেওয়ার পরেও অনেক সময় দেখা যায় শশা কিন্তু তেতো লাগে। তবে এত ঝামেলা না করে আপনারা যখনই শশা কাটবেন এইভাবে করে মাঝখানটা প্রথমে কাটবেন, তারপর শশাটা নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তাহলে দেখবেন শশা কিন্তু আর কোনো দিনই তেতো লাগবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। একটা পুরনো মোজা, আমাদের অনেকেরই বাড়িতে এমন ধরনের মোজা থাকে যেগুলো হয়তো আমাদের রাবারটা ঢিলে হয়ে যায় বা ফেটে যায়। সেক্ষেত্রে এই মোজা কিন্তু আমরা প্রত্যেকেই হয় ফেলে দিই, না হলে বাড়িতে এরকমই পড়ে থাকে। কিভাবে কি কাজে ব্যবহার করবেন, এখানে নিয়েছি একটা প্লাস্টিকটাকে প্রথমে হাতের মধ্যে পরিয়ে নিয়েছি। তারপর ওপরের সাইডটা আমি এইভাবে করে পেঁচিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গিট দিতে পারেন বা রাবার ব্যান্ড দিয়ে আটকেও দিতে পারেন। তো যে পুরনো মোজাটা সাইডে রেখেছিলাম সেটা নিয়েছি, সেটা কি করব, এবার হাতের মধ্যে এইভাবে করে পরে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মোজাটাকে হাতের মধ্যে এইভাবে পরে নিয়েছি। কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের অনেকেরই বাড়িতেই কিন্তু ওয়াশ বেসিন রয়েছে, আর দেখতেই পাচ্ছেন ওয়াশ বেসিনটা কতটা নোংরা হয়ে রয়েছে। আর এই ওয়াশ বেসিন পরিষ্কার করার জন্য নানা ধরনের লিকুইড বা সলিউশনের ব্যবহার করে থাকি, তবু দেখা যায় বেসিনটা কিন্তু নতুনের মতো চকচকে হয় না। তো এখানে আমি নিয়েছি হারপিক। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু হারপিক রয়েছে। এইভাবে করে কিছুটা হারপিক দিয়ে দিচ্ছি। তো আমি কিচেনের কাজেই ব্যবহার করি। আর হারপিকের মধ্যে যেহেতু নানা ধরনের কেমিক্যাল রয়েছে, ডাইরেক্ট হাত দেওয়াও কিন্তু উচিত নয়। হাতে আমি যে মোজাটা পরে নিয়েছিলাম সেই মোজাটা দিয়ে যদি এইভাবে ঘষে নিই, সেক্ষেত্রে দেখবেন আমাদের অনেকগুলো কিন্তু সুবিধা হবে। ডাইরেক্ট হারপিকটা আমাদের হাতের মধ্যে লাগবে না, আলাদা করে কোনো স্ক্রাবারের ব্যবহার করতে হবে না। তাছাড়াও এখন যেহেতু শীতকাল, আমাদের জলের মধ্যে হাত দিতেই দেখবেন অনেকটাই কষ্ট হয়। তো এইভাবে যদি আমরা হাতের মধ্যে একটা মোজা পরে নিই, সেক্ষেত্রে অনেকগুলো সুবিধা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে করে পুরো বেসিনটাকে ঘষে নিচ্ছি। আর যে নোংরাগুলো ছিল সেই নোংরাগুলো কিন্তু সব উঠে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এইভাবে করে হাতে মোজা পরার কারণে আমাদের হাতের মধ্যে কিন্তু একটুও জলও লাগবে না, আর হারপিকও কিন্তু হাতে লাগবে না।
আমি মজাটা আর প্লাস্টিকটা খুলেও দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে। আর যেহেতু হারপিকের ব্যবহার করেছি বেসিনের মধ্যে, বেসিনটাও একদম নতুনের মতো হয়ে গেছে। এখানে নিয়েছি বটি। বটির ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকে কম বেশি করে থাকি মাছ মাংস কাটার জন্য, সবজিপাতি কাটার জন্য। অনেক সময় সবজির রসকস লেগে যায়, যার কারণে দেখা যায় কিছুদিন ব্যবহার করার পর বটির মধ্যে অনেকটাই জং বা মরচে পড়ে যায়। তাছাড়াও ধারও অনেকটাই কমে যায়, তখন বাজারে নিয়ে যাই, ধার করিয়ে নিয়ে আসি। এতে করে অনেকগুলো টাকাও খরচ হয়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন টুথপেস্ট। আমি এখানে কোলগেট নিয়েছি, আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন। নিয়ে নিয়েছি লবণ, সামান্য পরিমাণের লবণ আমি এইভাবে করে ছড়িয়ে দিচ্ছি। এবার নিয়েছি সামান্য পরিমাণের জল, জলটাকে এর ওপরে এইভাবে করে দিয়ে দিচ্ছি। তারপর কি করব, হাত দিয়ে আমি এইভাবে করে লবণ আর যে কোলগেটটা দিয়েছি সেটাকে ঘষে নেব। তবে একটা সাইডে দিলে কিন্তু হবে না, দুটো সাইডেই কিন্তু এই মিশ্রণটা আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এইভাবে করে দিয়ে রেখেও দিতে পারেন 5 মিনিটের জন্য। তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি সাথে সাথেই কিন্তু আপনাদেরকে দেখাবো। এখানে একটা নিয়েছি স্টিল উলের স্ক্রাবার, সেটা দিয়ে আমি হালকা হাতে এইভাবে ঘষে নিচ্ছি। এইভাবে যখনই ঘষে নেবেন বটির মধ্যে যে জং বা মরচেটা থাকে সেটা দেখবেন সহজেই কিন্তু উঠে যাবে। তো দুটো সাইডে কিন্তু আমি এইভাবে করে ঘষে নিয়েছি। যখন আপনারা দুটো সাইডই ঘষবেন দেখবেন বটির মধ্যে ধার কিন্তু অনেকটাই চলে আসবে পরিষ্কার হওয়ার সাথে সাথে। তবে এর থেকে বেশি যদি ধার করতে চান একটা পাথর নিয়ে নেবেন, সেটা দিয়ে এইভাবে আপনারা ঘষে নেবেন। একটা সাইড করলে কিন্তু হবে না, দুটো সাইডই ঘষে নিতে হবে। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন জং বা মরচেটাও চলে গেছে আর ধারটাও অনেকটাই চলে এসছে। আশা করছি টিপসটা কাজে আসবে। আজকে